जलेबी बेबी जलेबी भाई जलेबी भाई। জাঙ্কুক সবেমাত্র অফিস শেষ করে এসে গাড়িতে বসেছে। রোস্টার মতো জ্যাকো তার সাথেই আছে। জাঙ্কুক জ্যাকে গাড়ির এসির পাওয়ার বাড়াতে বলে গাড়ির কোটটা খুলে পাশে ফেললো। গলার টাইটা খুলে কোটের উপরে রাখতেই হঠাৎ করে জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। খুব স্বাভাবিক নেই জ্যাক সেই ফোনটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিতেই বেখেয়ালি চোখ ফোনের স্ক্রিনে পড়তেই খানিকটা চমকে ওঠে। নিজের কৌতূহল দমিয়ে জাঙ্কুককে ফোনটা এগিয়ে দিতে দিতে কলটা তৎক্ষণাৎ কেটে গেল। এত ছোট কলের রিংটোনে জাঙ্কুক আর জ্যাক দুজনেই বুঝতে পারল এটি সম্পূর্ণ কল নয়, বরং অর্ধ মিস কল। জাঙ্কুক অপ্রয়োজনীয় কল ভেবে জ্যাকের হাত থেকে ফোনটা নিয়ে সেইভাবেই কোটের উপরে রেখে দিল। কিন্তু জ্যাক নিজের কৌতূহল দমাতে না পেরে সেদিকে চেয়ে হাসপাস করে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, ভাই কলটা মনে হয় আপনার জরুরি ছিল। আমি ক্লান্ত, এখন পরে চেক করে নিব। জাঙ্কুকের কথা শেষ করার সাথে সাথে আরো একটি মিস কল আসলো একই নাম্বার থেকে, পরপর আরো দুটো। এবার জাঙ্কুক বেশ বিরক্ত হলো। এমনিতে সে ক্লান্ত, তার উপর আবার মিস কল। জাঙ্কুকের পার্সোনাল ফোনে কল করার মতো তার পরিবারের লোক ছাড়া অন্য কেউ নেই। জাঙ্কুক তার পার্সোনাল নাম্বার পরিবারের বাইরে যেখানে কাউকেই দেয়নি, সেখানে আর অন্য নাম্বার থেকে কল আসার প্রশ্নই ওঠে না। তাছাড়া জাঙ্কুকের বাবা মা, ভাই, দাদা, দাদি সবাই জাঙ্কুককে সরাসরি কল দেয়, মিস কল নয়, তাও আবার রাত 10টার পর। এই অসময়ে ভোর সন্ধ্যাবেলায় জাঙ্কুককে আর যাই হোক তার পরিবারে কেউ অন্তত কল করবে না, এই বিষয়ে সে নিশ্চিত। তাহলে এই দয়াবান মানুষটা কে হতে পারে যে তাকে কল নয় সোজা মিস কল দিচ্ছে একের পর এক অভদ্রের মতো। জাঙ্কুক ভাবলো সে ফোনটা উল্টে দেখবে না মিস কল দাতাকে, কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটা এবার যেন মিস কল নয়, সত্যি সত্যি জাঙ্কুককে সম্পূর্ণ কল করলো। জাঙ্কুক খানিকটা অবক্ত নিয়ে ফোনটা উল্টে হাতে নিতেই খানিকটা চমকালো। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তাকালো জ্যাকের দিকে। জ্যাক আপাতত জাঙ্কুকের দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ করে জাঙ্কুকের তাকানোতে তৎক্ষণাৎ সামনে ঘুরে গেল চোরের মতো। জাঙ্কুক স্থির চিত্তে ফোন চেপে স্ক্রিনের নামটার দিকে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড। গুটি গুটি অক্ষরে ভাসমান বেয়াদব্য, যার অর্থ কলটা তার বেয়াদব্য করেছে। কিন্তু জাঙ্কুক ভাবছে তার পার্সোনাল নাম্বারটা পেল কোথায়? জাঙ্কুক তো দেয়নি, তাহলে কার কাছ থেকে নিল? আর জাঙ্কুকই বা কি মনে করে কল দিতে পারে? তাই যতটুকু মনে আছে সে এখনো পর্যন্ত তার বেয়াদব্যের অপছন্দের লিস্টে শত্রু হয়ে পড়ে আছে। তাদের লুকোচুরি সম্পর্কটা এখনো প্রকাশ পায়নি বইয়ের কাছে। তাহলে হঠাৎ করে জাঙ্কুককে কেন ফোন দিবে? জাঙ্কুক ফোনটা রিসিভ করে কানে তুলল। আপাতত কথা বলা যাক, কি কারণে ফোন দিয়েছে সে নিজেই বলবে জাঙ্কুককে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর নিয়ে জাঙ্কুক অপরিচিত সাজলো তার কাছে। কে ফোন করেছে তা জানতে চাইলো, কিন্তু ফোনের ওপাশে থাকাতে জাঙ্কুককে সালাম দিয়ে যেন চুপ হয়ে গেল। তার ঘন ঘন অস্থিরতার নিঃশ্বাস যেন জাঙ্কুকের কানেও বাড়ি খাচ্ছে। জাঙ্কুক ফোনের ওপাশে থেকে চিনতে পেরো অপরিচিত সাজলো, কারণ তে এখনো জাঙ্কুককে নিজের পরিচয় দেয়নি বলে সেও সেদে আগ বাড়িয়ে নিজের পরিচয় দিবে না। যে সে থেকে চিনতে পেরেছে জাঙ্কুকের কাছে প্রথম থেকেই তার পারিবারিক নাম্বারগুলো সেভ করা ছিল, যবে থেকে সে তাদের বিয়ে সম্পর্কে জানতে পেরেছিল। কিন্তু সেটা তো আর তে জানে না, তাই জাঙ্কুক আগ বাড়িয়ে নিজের পরিচয় দিল না, বরং অপেক্ষা করলো তে পরিচয় দেওয়ার। কিন্তু থেকে কথা বলতে না দেখে জাঙ্কুক গাড়ি সিটে গা ছেড়ে দিতে দিতে পুনরায় একই প্রশ্ন করলো। হ্যালো, কে বলছেন? শুনতে পারছেন আপনি আমাকে? হ্যালো, আপনি আবার বিয়ে করেছেন? আবার বিয়ে করেছি মানে? তখনই কলটা টুক করে কেটে দিল তে। কৌতূহল জাঙ্কুক এবার বিরক্ত হলো। কথা নেই বার্তা নেই, হুট করে কল দিয়ে জানতে চাইলাম সে আবার বিয়ে করেছে কিনা। কি আজব প্রশ্ন! তাকে কি দেখে ভাব ঘুরে মনে হয় যে হেঁটে হেঁটে বিয়ে করে বেড়াবে? জাঙ্কুক কি মনে করে কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজেই কল দিল থেকে। বিগত 20টা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা হয়নি দুজনের। সুকাইয়ের বিয়ের পর যেতে নিজের বাড়িতে গিয়েছেন সে নিয়ে আজ 20টা দিন পার হলো। জাঙ্কুক খবর নিয়ে জেনেছে এখন সিউলে আছে এবং কলেজে পরীক্ষা চলছে, হয়তো আর কিছুদিন পরই শেষ হবে। জাঙ্কুক এতদিনের ব্যস্ততায় একদমই যেতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার না গেলেই নয়। জাঙ্কুক থেকে কল দিতে দিতে জ্যাকের উদ্দেশ্যে বলল, গাড়ি ঘোড়া যাক। এদিকে তেম তাড়াহুড়ো করে জাঙ্কুকের কলটা কাটতে না কাটতেই বালিশের কুসুম দিয়ে জিমিন তার মাথায় বাড়ি মারল। তপ্ত মেজাজ দেখিয়ে বলল, বলদের বাচ্চা, তোরে আমি কি শিখালাম আর তুই কি প্রশ্ন করলি? তোরে আমি কইছিলাম যে ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে, তা না করে তুই উল্টো পিরিতির প্রশ্ন করলি। আপনি কি আবার বিয়ে করেছেন? এই তুই ওই বেটার আবার বিয়ে নিয়ে কি করবি? সংসার পাতাবি এই জামাইয়ের সঙ্গে? অসভ্য মাইয়া। জিমিনের বালিশের বাড়ি খেয়ে অসহায় মুখ তুলে চাইল তেম। অতিরিক্ত উত্তেজনা আর অস্থিরতার কারণে জিমিনের দীর্ঘ সময় শেখানো পড়ানো কথাগুলো সব ভুলে গিয়েছিল। তাই অচেনা স্বামী নামক মানুষটিকে বারবার কল করতে গিয়ে অস্থিরতায়
ফরফর কলগুলো কেটে দিচ্ছিল, যার জন্য দু একবার মিস কল গিয়েছে জাঙ্কুকের নাম্বারে। কিন্তু তে যখন ওদের সাহস জুগে অবশেষে বড় একটা কল করলো অচেনা স্বামী নামক মানুষটিকে, তখন আর জিমিনের দীর্ঘ সময় শিখিয়ে দেওয়া কোনো কথাই তার মাথায় ছিল না, বরং অতিরিক্ত উত্তেজনায় তে তপ্তা খেয়ে বসেছিল খানিকক্ষণ। যার দরুন ওপাশে জাঙ্কুক বারবার হ্যালো বলার পরও তে নিজের কথাগুলো গুছিয়ে উঠতে পারেনি। তীব্র অস্বস্তিতে শিখিয়ে গিয়ে চুপ হয়ে গেল। কিন্তু তে যখন নিজের অস্থিরতা খানিকটা কাটিয়ে উঠল, তখনই তার মনে যা ছিল দীর্ঘদিন ধরে অচেনা স্বামীকে নিয়ে, সেই প্রশ্নটাই চট করে ফেলল। আর করবে নাই বা কেন? তের স্বামী হয় লোকটা, তের জানার অধিকার আছে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। যদিও তে এটা জানে না যে সে ওই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ, নাকি আজও বিয়ে করেনি লোকটা। সবচেয়ে বড় কথা হলো তের সাথে যে বিয়েটা হয়েছিল আজও কি ওই লোকটার মনে আছে, সেটাও বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এত প্রশ্নের উত্তর জানা তের অবশ্যই প্রয়োজন। তাছাড়া সে টানা 3 মাস এত কষ্ট করে এত যুদ্ধ করে অবশেষে আজকে সফল হলো হাফেজ সাহেবের ছেলের কাছ থেকে নিজের অচেনা স্বামীর নাম্বার সংগ্রহ করতে। তবে হাফেজ সাহেবের ছেলের কাছ থেকে তে নিজের স্বামীর তথ্য বা নাম ঠিকানা কিছুই জানতে পারেনি। তে বারবার হাফেজ সাহেবের ছেলের কাছে অনুরোধ করেছিল তার অচেনা স্বামীর নামটা বলতে, কিন্তু হাফেজ সাহেবের ছেলে বলতে পারেনি, কারণ সে নিজেও জানে না তের স্বামীর নাম পরিচয় সম্পর্কে। তাই অনুতপ্ত হয়ে হতাশ গলায় থেকে বলল তার বাবা হাফেজ সাহেব শুধু তাকে নাম্বারটাই দিয়েছিল, আর কিছুই বলেনি। সে জিজ্ঞেস করেছিল লোকটাকে তার সম্পর্কে জানতে, কিন্তু এই বিষয়ে হাফেজ সাহেব তাকে কিছুই বলেনি। এতে ভীষণ কষ্ট পেলাম। বউ হয়েও স্বামীর নামটা কেন হাফেজ সাহেব তাকে বলছে না? কেন ইচ্ছাকৃত ভাবে তার স্বামীর নামটা লুকাতে চাইছে? কি এমন থাকতে পারে তার স্বামী নামক মানুষটার নামের পেছনে? গুন্ডা টাইপের খারাপ লোকও যদি হয় তার স্বামী, তাহলেও তার কোনো সমস্যা নেই, কারণ তাদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল তাতে লোকটা কেমন তার পরিচয় সম্পর্কে যাচাই করার মতো পরিস্থিতি ছিল না। তাই তে ধরেই নিল তার সাথে দুনিয়ার সবচেয়ে খারাপ লোকটারই বিয়ে হয়েছিল সেদিন রাতে। সেজন্যই তে মনে মনে স্বামী নামক মানুষটিকে খারাপ লোক ভেবেই গ্রহণ করেছে এতদিন। তাই এখন স্বামী নামক লোকটাকে যদি কেউ খারাপ বা উগ্রবাদী লোক বলে সম্বোধন করে, তাহলেও বিষয়টা তার কাছে খুব স্বাভাবিকই লাগে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে তের অচেনা স্বামীর নামটা কেন হাফেজ সাহেব লুকাতে চাইছে? হাফেজ সাহেব কেন এমনটা করলো তা জানা নেই তের। তবে হাফেজ সাহেবের ছেলে ফোন রাখার আগে তাকে খুব সাবধান করে বলেছিল যে তার মনে হয় তের স্বামী প্রভাবশালীদের মধ্যে কেউ একজন হবে, বিশাল বড় কোনো ব্যাকগ্রাউন্ড আছে। কারণ সে যখন তার স্বামীকে নিয়ে তার বাবাকে প্রশ্ন করেছিল, তখন তার বাবাকে ভীষণ নার্ভাস দেখাচ্ছিল। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, কারণ তার বাবা তাকে তার স্বামীর নামটা পর্যন্ত বলতে নারাজ। তাই হাফেজ সাহেবের ছেলে তাকে সাবধান করে বলেন সে যেন সাবধানে থাকে। হাফেজ সাহেবের ছেলের কথায় তে ভয় পেয়েছিল, তারপরেও মনে অনেক সাহস নিয়ে অচেনা স্বামী নামক মানুষটিকে কল করলো, কিন্তু কল করেই সবকিছু গুলিয়ে ফেলেছে। তো কি করব? লোকটা আবার বিয়ে করছে কিনা সেটা জানতে চাইবো না আমি? কেন জানতে চাইবি তুই? সেটাই তো আমার প্রশ্ন। আজব তো, জানতে চাইবো না কেন? অসভ্য মাইয়া, তুই তাকে জানতে চাইবি যে লোকটা আসলে কে হয়? ওই ছেলেটা যে আমাদেরকে নাম্বারটা দিল সেটা কি আদৌ তোর নিখোঁজ হয়ে যাওয়া স্বামী নাম্বার? সেটা শিওর না হয় তুই সরাসরি বিয়ে প্রশ্ন করতে গেলি। নাম্বারটা যে তোর স্বামীরই হবে এ বিষয়ে তুই কি শিওর? কিভাবে হস? আগে লোকটার নাম পরিচয় জেনে তারপর তো পরিচয় দিতি, তখন না হয় এই প্রশ্ন করতি। সে তোদের 2 বছর আগে হওয়া হঠাৎ বিয়ের কথা মনে রেখেছে কিনা সেটা জিজ্ঞেস করবি। তা না করে তুই বলদ মার্কা একটা প্রশ্ন করলি। জিমিনের কথাই তে মাথা নিচু করে মিনমিন সুরে বলল, এত কিছু মাথায় আসেনি, কেমনে কেমনে যেন মুখ ফসকে প্রশ্নটা করে ফেলেছি লোকটাকে। তের কথা জিমিনের মোটেও পছন্দ হয়নি, তাই আগে ফুসফুস করতে করতে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জিমিনের গমন পথের দিকে তাকিয়ে তে ফুস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা খুঁজলো। তখন জিমিনের বালিশের বাড়ি খেয়ে ফোনটা তের হাত থেকে বিছানার উপর থেকে পড়ে গিয়েছিল। তাই এখন জিমিন চলে যেতেই পুনরায় আবারও ফোনটা খুঁজতে লাগলো। তৎক্ষণাৎ কানে আসলো ফোনের রিংটোনের শব্দ। তে চমকে ফোনটা হাতে তুলতেই দেখলো তখনকার নাম্বার থেকে আপকামিং কল এসেছে। তাড়াহুড়োতে তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানে তুললো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আপনি আমাকে চিনবেন না মনে হয়, তবে আমি যে আপনাকে খুব করে চিনি এমনটাও নয়। আসলে আমরা কেউ পূর্ব পরিচিত নই, তারপরেও আপনাকে অনেক খোঁজাখুঁজি করার পর আজকে আপনার নাম্বারটা জোগাড় করে আমি আপনাকে কল দিলাম। আমরা যদি পূর্ব পরিচিত নাই হয়ে থাকি তাহলে এত তলব লাগিয়ে আমাকে খোঁজার কারণ কি মিস? আসলে আমার কথা ছিল আপনার সাথে। আপনার কথা থাকতেই পারে, তবে সেটা আমাকে শুনতে হবে এমন তো কথা নয় মিস। ব্যস্ত আমি, রাখলাম। বললাম না কথা আছে আমার, ফোন রাখা যাবে না এখন।
কেন রাখবো না? কারণ আমি কথা বলছি তাই। বাট আপনার কথা শুনতে কি আমি বাধ্য? হ্যাঁ। ইন্টারেস্টিং। ওদিকে দেখাচ্ছেন? দেখাচ্ছি। কিসের? তে হাসফাস করে এদিক সেদিক তাকালো। প্রসঙ্গ উল্টে মিনমিন সুরে জাঙ্কুকের নাম জানতে চেয়ে বলল, আপনার নাম কি? কুকি। আমার নাম কুকি। আমি তে, মানে কিম তেইয়ং। আমাকে চিনতে পারছেন? তের কথায় জাঙ্কুক অল্প হাসল। তার বুকে সে চিনবে না, তারপরও গম্ভীর গলায় অপরিচিত ন্যায় বলল, আপনাকে কি আমার চেনার কথা ছিল মিস? কই, আমি তো আপনাকে চিনতে পারছি না। জাঙ্কুকের কথায় ভীষণ কষ্ট পেল তে। হতাশায় বুক ভারী হয়ে উঠল তৎক্ষণাৎ। এত সহজে লোকটা তাকে অপরিচিত বলে ঘোষণা করে দিল। অথচ তে কি না করলো বিগত 3টা মাস ধরে এই লোকটাকে খুঁজে পেতে। তাই হতাশার তে ভারী আওয়াজে নিজের পরিচয় দিয়ে বলল, আপনার সাথে আমার 2 বছর আগে বিয়ে হয়েছিল একবার। সেটাই শেষ দেখা ছিল আমাদের। সেদিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আর আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম। সাহায্য করতে চেয়েছিলাম আপনার, কিন্তু সেদিন রাতে স্মরণীয় ঘটনা ছিল আমাদের জীবনে। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাকে কেন্দ্র করে আজ আপনাকে আমার আবারও খুঁজে বের করা। হাফেজ সাহেবের বাবা কাজী, মনে আছে আপনার? সেদিন রাতে আমাদের আশ্রয় দিয়েছিল। তের গোছানো কথার অর্থে এবার সবই পরিষ্কার হলো জাঙ্কুকের সামনে। তেজে তাকে পরিচিত জাঙ্কুক ভেবে কল নয়, বরং নিজের অপরিচিত স্বামীর খোঁজ করে কলটা করেছে সেটা বেশ বুঝতে পেরেছে জাঙ্কুক। প্রশান্তিতে মন শীতল হয়ে উঠল তৎক্ষণাৎ। তার দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো বলে ঠোঁট প্রশস্ত করে নিঃশব্দে হাসল। অবশেষে তার বউ তাকে খুঁজে পেল। আজ বউ যেহেতু তার কাছে নিজ থেকে ধরা দিতে চাইছে, এবার সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই ভারী হতাশার গলায় জাঙ্কুক বলল, আশ্রয় কোথায় দিল মিস? তারা তো আমাদের বিয়ে পড়িয়ে সোজা বাসর ঘর ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আমি অসুস্থ ছিলাম বলে বউটা সেরাতেই পালালো। নয়তো রাতে বাসর সেরে সকালে বউ বাচ্চা নিয়ে বাড়িতে ফিরতাম। শিট, মিস হয়ে গেল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার সেই পলাতক বউ বলছেন? টুক করে কলটা কেটে গেল তৎক্ষণাৎ। জাঙ্কুকের বাকি কথাগুলো আর শোনা হলো না তের। অতি লজ্জা আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ মুখ লোকালো বালিশে ঝাঁপিয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাসে লজ্জা কমাতেছে 2 হাতের মুঠে চেপে ধরলাম বালিশের 2টো অংশ। তে বুঝতে পারলাম নাম্বারটা ভুল নয়, সঠিক মানুষেরই ছিল। কিন্তু তাই বলে লোকটা প্রথমবারে এমন নির্লজ্জের মতো কথা বলবে সেটা ভাবতে পারেনি তে। আর ওই লোকটার সাথে কিভাবে কথা বলবে? এদিকে তে কল কেটে দিতে উচ্চ সুরে ঝরঝর করে হেসে উঠল জাঙ্কুক। কান থেকে ফোনটা নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সেই হাসি আরো দৃঢ় হলো। বোতল লজ্জা পেয়েছে বলেই হঠাৎ করে কলটা কেটে দিয়েছে। জাঙ্কুক ফোনের স্ক্রিনের নাম্বারটা চেপে আবার কল লাগালো থেকে, কিন্তু অতি লজ্জা আড়ষ্টতে সেই কলটা রিসিভ করলো না। জাঙ্কুক মিট মিট করে হেসে ছোট একটা মেসেজ করে লিখলো, আপাতত বইয়ের সন্ধানে আছি মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমাকে স্মরণ করবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। সেই সন্ধ্যায় আর তের কল আসেনি জাঙ্কুকের কাছে। ভয় লজ্জা অস্থিরতা কাটিয়ে তে জাঙ্কুককে কল দিল রাতের দিকে। রাত তখন প্রায় 12টার ঘরে। জিমিন তখন ঘুমিয়ে। তে লুকিয়ে ছড়িয়ে বারান্দায় একটা চেয়ারে বসে জাঙ্কুককে কল দিল। জাঙ্কুক তখনও গাড়িতে। জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে অল্প হাসলো। সে তের কলটা কেটে দিয়ে নিজে কল করবে, তার আগে তে অধৈর্য নেই আবার কল করলো। জাঙ্কুক আবার ঠোঁট চেপে হেসে কল কেটে দিল, কিন্তু তে যেন ফোন হাতে নিয়ে বসেছে। জাঙ্কুকের কল কাটতে না কাটতে আবারও সেকেন্ডের ভেতর 3য়বারের মতন কল দিল জাঙ্কুককে। তের অস্থিরতা বুঝে জাঙ্কুক হাসলো। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কলটা ব্যাক করতে দিন। টুক করে কলটা কেটে গেল। তা দেখে জাঙ্কুক আবার হাসলো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সময় নিয়ে আস্তে ধীরে কল দিল থেকে। ওপাশ থেকে তেও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করলো। বোঝাই যাচ্ছে তখনকার জাঙ্কুকের কথা লজ্জা পেয়েছে বেশ। সময় নিয়ে কলটা রিসিভ করে তে প্রথমে সুন্দর করে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি, আপনি? জি ভালো। তারপর দুজনেই চুপ। জাঙ্কুক ইচ্ছাকৃতভাবেই চুপ। তাই কি বলে সেটা শুনতে চায়। জড়তাতে নিজের কথাগুলো গুলিয়ে ফেলে আবারও চুপচাপ হয়ে বসে থাকলো। কোথা থেকে শুরু করবেন কিছুই বুঝতে পারছে না সেই মুহূর্তে। কি ম্যাডাম, কথা শেষ আপনার? না, আসলে আমার না কেমন যেন লাগছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উফ, তাহলে তো অনেক কঠিন সমস্যা ম্যাডামের।
আমি কি ফোন রেখে দিব? এই না না না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা আছে। তের কথা শুনে জাঙ্কুক ফোনটা কাটলো না। এদিকে তে নিজে লজ্জা পাচ্ছে এত তাড়াহুড়ো জাঙ্কুককে কথাটা বলার জন্য, তাই আমতা আমতা করে জাঙ্কুককে সরি বলল। সরি। কেন? আসলে তাড়াহুড়োয় ওইভাবে বলতে চাইনি আমি, কিন্তু আমি তো ওইভাবেই শুনতে চেয়েছিলাম। জাঙ্কুকের কথাই চুপ হয়ে গেল তে, কি বলবে বুঝতে পারছে না। জড়তা এদিক সেদিক লাজুক দৃষ্টি ঘোরালো। দুজনের বিয়েটা সম্পর্কে কথা বলতে চাইতে, কিন্তু কিভাবে শুরু করবে সেটাই বুঝতে পারছে না, তাই খানিকটা চুপ হয়ে রইল। তখনই ফোনের ওপাশ থেকে গাড়ির শব্দ পাওয়াই ছট করে তের ঘোর ভাঙলো। তখন রাত প্রায় 12টা। এত রাতে লোকটা কোথায় যাচ্ছে কৌতূহলে তে জাঙ্কুককে প্রশ্ন করলো। গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন? বইয়ের টানে তার শহরে যাচ্ছি দেখা করতে। কি? আপনি বিবাহিত? হ্যাঁ। মানে কি? কি মানে কি? বিয়ে করব না? পুরুষ মানুষ বিয়ে না করে থাকা যায় নাকি? বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে করে ফেলেছি। অসভ্য লোক, বউ রেখে দ্বিতীয় বিয়ে করেছিস? তুই জানিস না তোর বউ আছে? দ্বিতীয় বিয়ে কেন করতে গেলি? তের হুট করে রেগে মেগে আগুন হয়ে যাওয়াটা জাঙ্কুকের কাছে বেশ স্বাভাবিক লাগলো। যেখানে তীব্র অধিকার জন্ম নেয় সেখানে রেগে দু চারটে কালিও শোনা যায়। তাছাড়া জাঙ্কুক তের কাছে পরিচিত জীবন জাঙ্কুক বলে নয়, বরং তের স্বামী হিসেবে গালি শুনছেন, তাই স্বামী হয়ে হজম করে নিল। তবে তের রাগকে উস্কে দিয়ে হেয়ালি করে বলল, বউ রেখে কোথায় বিয়ে করলাম ম্যাডাম? আমার বউ তো নাই, বউ পলাতক। বউ নেই বলেই তো দ্বিতীয় আর তৃতীয় বিয়েটা করতে হয়েছে আমায়। দরকার হলে আরো একটা বিয়ে করব। এমনিতেও ইসলামে 4টে বিয়ের সম্মতি দেয়, আমি তো মাত্র 3টে করেছি। আপনাকে পেলে আরো একটা করব, তারপরই শেষ, আর করব না। রাগে দুঃখে এবার কেঁদেই ফেললো। এত কষ্ট করে নিখোঁজ স্বামীর খোঁজ করাটাই তার বোকামি হয়েছে। সে দুঃখেতে কেঁদে উঠে জাঙ্কুককে গালি দিতে দিতে বলল, অসভ্য ইতর লজ্জা লোক, এতগুলো বিয়ে করেছিস, তোর মতো জামাই আমার দরকার নেই। আমি তোর তালাক দিব, খবরদার যদি তুই আমার সামনে পড়িস তাহলে পা ভেঙে তোর হাতে ধরিয়ে দিব। অসভ্য লজ্জা কোথাকার। বইয়ের হাতে মার খাওয়ার জন্য হলেও এই বান্দা অবশ্যই হাজির হবে ম্যাম। জাঙ্কুকের কথা শেষ না হতেই কলটা কেটে যায়। তের আগে দুঃখে জর্জর করে কেঁদে উঠলো বারান্দার ফ্লোরে আশ্রয় পড়ে। তে সত্যি বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবারও বিয়ে করে নেবেন। তার স্বামীকে ঘিরে ভালোবাসাটা ঝড় পাতার মতো খসে গেল মনে। ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ায় কান্না বাদ ভাঙলো তের। গুমড়ে ওঠা কষ্টে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো বাকিটা রাত। এদিকে জাঙ্কুক বেশ ফুরফুরে মেজাজে ফোনটা পাশে রাখলো। সে জানে এখন তার বউ কাঁদবে স্বামীর বিরহে। কাঁদুক, এতে সে মোটেও কষ্ট পাচ্ছে না, বরং ভীষণ শান্তি অনুভব করছে। যাক আজকে রাতটা তার শান্তিতে কাটবে। সামান্য বিয়ে হওয়ার মিথ্যা সংবাদ নিয়ে বউ তার কতটা খেপলো, শেষ পর্যন্ত গালিও দিল, ভবিষ্যতে পা ভাঙার হুমকি পর্যন্ত দিল। যদি কখনো তে জানতে পারে জাঙ্কুক তার স্বামী, আল্লাহ জানে তখন কি হবে। জাঙ্কুকের হুট করেই খুব ইচ্ছে হলো জানতে বউ তার পরিচয় পেলে কি করবে। এখনকার মতোই কি এত অস্থির হবে স্বামীর জন্য, নাকি পরিচিত জিয়ন জাঙ্কুক ভেবে ভয় পিছিয়ে যাবে তার কাছ থেকে। তো আমি তোমাদেরকে বলি যে আমার ভিডিও লেট করে দেওয়ার কারণটা আসলে কি ছিল। আমি সবসময় অসুস্থ থাকি, এটা তো তোমরা জানোই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমার ছোট ভাইকে মারতে গিয়ে, মানে পরের জন্য মারতে গিয়ে আমার ডান হাতের বুড়ো আঙ্গুলটা না মানে মুচকে গেছে, যার কারণে আমি এডিট করতে পারছিলাম না। আর সেজন্যই আমার ভিডিও দিতে এতটা লেট হয়ে গেছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না।